আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি বিশ্বাস করি আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে কিছুটা অবাক হয়েছেন। এতক্ষণে হয়তো আপনারা অনেক খবর পেয়েও গেছেন, কিন্তু এখন যে খবরটা আমি দিব সেটা খুবই দুর্দান্ত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, গণ উত্থান হয়েছে, শেখ হাসিনা দেশ থেকে পালাইছে, ফ্যাসিস্টের হাত থেকে আমরা মুক্তি পাইছি। এখানে অনেক সমন্বয়ককে আমরা ক্রেডিট দিয়ে মাথায় তুলে নাচতেছি, কিন্তু এর পিছনে যারা মূল হোতা হিসাবে কাজ করেছে, শোনা যাচ্ছে সব কিছুই নাকি জামায়াত শিবিরের নেতাকর্মীরা করছে। তারাই নাকি এই আন্দোলনের মিছিল মিটিংয়ের চিন্তাভাবনা লালন করে এই ছাত্রকে উস্কায় দিছে। তাদের নাকি আগের থেকেই প্ল্যান ছিল। অনেকের নামও তো বেরিয়ে আসতেছে। সব তথ্য প্রকাশ হয়ে গেছে। শেখ হাসিনা পালানোর পর থেকে অনেক ধরনের তথ্য কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন, এই তথ্য ওই তথ্য। আজকে এই ভিডিওটা যদি আপনি দেখেন, আপনি বুঝতে পারবেন কারা কারা ছিল, কেমনে তারা প্ল্যান করছে, কিভাবে কতদিন থেকে এই প্ল্যান শুরু হয়েছে, শেখ হাসিনাকে হটানোর জন্য কি কি পদক্ষেপ তারা নিছে। শিবিরের এত কর্মী ছিল। আপনি কি মনে করেন এই স্বাধীনতার পিছনে শিবিরের কত পার্সেন্ট অবদান আছে বলে আপনি মনে করেন? এটা একটু কমেন্টে একটু জানাবেন। চলেন আজকে দুইটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। অনুরোধ এতটুকুই, পরিপূর্ণ ভিডিওটি দেখবেন, বুঝবেন, জানার চেষ্টা করবেন, তারপরেই আপনার যে একটা মতামত আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন আপনারা বলতেছি একটু সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করলে তো আর ক্ষতি হবে না, কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। চলেন বেশি কথা না বাড়িয়ে এই গণ উত্থানের পিছনে ছাত্র শিবির কিভাবে কাজ করছে, কারা কারা আছে, লিস্টিংয়ে কি হচ্ছে, তাদের সাথে কি করা হবে, বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন। অনুরোধ পরিপূর্ণ ভিডিওটি একাধারে না টেনে কন্টিনিউ করতে থাকেন। দীর্ঘ 17 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে আসতে শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। গেল শনিবার প্রথম প্রকাশ্যে আসেন ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম। এর একদিন পর ঢাবি শাখার সেক্রেটারির পরিচয় জানা যায়। শিবিরের কেন্দ্রীয় এক নেতা জানান, ঢাবিতে কখনোই সংগঠনটি নেতৃত্বহীন ছিল না। প্রতি বছরই গঠন করা হয়েছে কমিটি। নিরাপত্তার কারণে তাদের নাম প্রকাশ করা হয়নি। এদিকে নানা আলোচনা ও সমালোচনার মধ্যেই একের পর এক বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করে যাচ্ছেন ছাত্র শিবিরের ঢাবি শাখার সভাপতি সাদিক কায়েম। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তুলে ধরেন জুলাই বিপ্লবের বিভিন্ন দিক। বিস্তারিত রিপোর্টে। ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন। তাদের তালিকায় নাম না থাকলেও তিনি সরব ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কদের পাশে। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নানা বিষয় নিয়ে লিখে এসেছেন তিনি। ঢাবি শিবির সভাপতির পরিচয় প্রকাশ্যে আসার পর সোমবার জুলাই বিপ্লবের নানা দিক নিয়ে তিনি একটি পোস্ট দিয়েছেন। সাদিক কায়েম তার ফেসবুক পোস্টে লিখেছেন, দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী দুঃশাসন এবং কর্তৃত্ববাদী সরকারের কারণে বাংলাদেশের প্রতিটি মানুষ ছিল ভিকটিম। দলমত বর্ণ নির্বিশেষে কম বেশি প্রত্যেক শ্রেণী পেশার মানুষ বাকশালী শাসনে নিপীড়িত নির্যাতিত হয়েছে। তিনি লেখেন, জুলাই বিপ্লব ছিল সর্বস্তরের সকল নিপীড়িতের চূড়ান্ত সম্মিলিত বিক্ষুব্ধ বিস্ফোরণ। এই গণবিপ্লবের নেতৃত্ব দিয়েছেন আমাদের শহীদরা। এই আন্দোলন শহীদ আবু সাইদের রক্তের উপর দাঁড়ানো আন্দোলন, শহীদ মীর মুগ্ধের স্মৃতির উপর দাঁড়ানো আন্দোলন। যে রিকশাওয়ালা ভাই ক্রমাগত দুঃশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শহীদ হয়েছেন, তার কোরবানির উপর দাঁড়ানো আন্দোলন। শিবির সভাপতি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় রাঙ্গিনা থেকে বিপ্লবের আওয়াজ ছড়িয়ে পড়েছিল প্রতিটি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে। এই আওয়াজ রুদ্ধ প্রচেষ্টা রুখে দিয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে উঠেছিল গণমানুষের কণ্ঠস্বর। এই বিপ্লব ছিল শ্রমিক এবং দিনমজুরের আন্দোলন, ছিল সাহসী সাংবাদিক, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই বোনদেরও। নিজের জীবনের ঝুঁকি নিয়েই প্রবাসীরা রাস্তায় নেমে এসেছিলেন দেশ ও জাতির মুক্তির স্লোগান তুলে। সবাইকে উদ্দেশ্য করে তিনি লেখেন, যারা শিবিরকে পছন্দ করেন বা অপছন্দ করেন, ঘৃণা করেন, যারা তার সংগঠন ছাত্র শিবিরকে ভালোবাসেন, অবজ্ঞা করেন, ঘৃণা করেন, কার্যত সবার অবদানেই তারা পেয়েছেন 36 জুলাইয়ের মহাবিজয়। এই আন্দোলনের সমস্ত কৃতিত্ব শহীদ ও হাত পা চোখ হারানো সহ নানাভাবে আহত ভাই বোনের, যাদেরকে বুলেটের গুলি কিংবা জুলুম কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি। তারা একজন শহীদ হওয়ার পরে আরেকজন দাঁড়িয়ে গেছেন দুঃশাসন ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে। সাদিক কায়েম লেখেন, বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে আয়নাঘর পর্যন্ত, শাপলা থেকে শুরু করে মোদি বিরোধী আন্দোলন পর্যন্ত, শেয়ার বাজারের নিঃস্ব মজলুম পরিবার থেকে শুরু করে সাংবাদিক সাগর রুনির সন্তান মেঘ পর্যন্ত 16 বছরের ফ্যাসিবাদী দুঃশাসন ছিল জুলাই ইনকিলাবের জ্বালানি, আর শহীদরা ছিলেন সীমাহীন উজ্জ্বল স্ফুলিঙ্গ।
ফেসবুক স্ট্যাটাসের শেষ অংশে তিনি জানান, নতুন এই স্বাধীন বাংলাদেশের যারা এখনো বেঁচে আছেন তাদের সামনে এক সুদীর্ঘ পথ রয়েছে। শহীদদের স্বপ্ন পূরণের জন্য একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে ঐক্যবদ্ধভাবে। তারা সফল না হলে বিফল হয়ে যাবে 47, 71 ও 24-এর সকল শহীদের রক্ত। পরিশেষে তিনি একটি সুখী, সমৃদ্ধ, পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ ও ঐক্যবদ্ধ বাংলাদেশ করার লক্ষ্যে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। আফসারা নাজ, কালবেলা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন। আরও একটি গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিও আছে। এই পর্যন্ত যেহেতু আসছেন, সেই ভিডিওটাও দেখে যান, অনেক অজানা কিছু জানতে পারবেন। চলেন ভিডিও চিত্রটি প্লে করছি, একাধারে না টেনে দেখতে থাকি। সম্প্রতি প্রকাশ্যে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদিক কাইয়ুম। এরপর থেকেই হইচই পড়ে যায় বিভিন্ন মহলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অনেকের প্রতিক্রিয়া শেয়ার করতে দেখা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কের দায়িত্ব পালন করা এই শিবির নেতাকে নিয়ে নিজের একটি ঘটনা ও মতামত প্রকাশ করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন, ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে, পরিচয় জুলাইয়ের 25 তারিখ থেকে। তারপর নিয়মিতই কথা হতো। আমার খুব কাছের বন্ধুদের একটি নেটওয়ার্ক অতি গুরুত্বপূর্ণ কিছু সমন্বয়ককে নিরাপদে রাখার ব্যবস্থা করে। মূলত সালমানের সাথে কোঅর্ডিনেশন করেই সব আয়োজন করা হয়। বয়সে বেশ ছোট সালমানের সাথে বেশ সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক হয় আমার ও আমার বন্ধুদের। ডিবি কার্যালয়ে যখন সমন্বয়কদের শীর্ষ নেতৃত্ব আটক, তখন সালমান ও অন্যান্য সমন্বয়করা পুরো আন্দোলনের নিউক্লিয়াসে পরিণত হয়। জুলকারনাইন লেখেন, নিরাপদ আবাসে থাকা সবার সাথেই আমার নিয়মিত যোগাযোগ হতো। সত্যি বলতে কি, সালমানের পুরো পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ দেখে আমি বেশ অবাকই হচ্ছিলাম। কতই বা বয়স তার, হয়তো 24 কিংবা 25 হবে। তারপরও এই ছেলে যেভাবে সকল পরিস্থিতিতে আমার বন্ধুদের পরামর্শে মেনুভার করেছে এবং অতি গুরুত্বপূর্ণ সব স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এই তো কয়েকদিন আগেই কথা হলো সালমানের সাথে। কোনো পরিবর্তনই নেই ছেলেটার মধ্যে, নিরহংকার সেই একই সালমান। অন্য সকল সমন্বয়কদের থেকে সালমান ও কাদের এ দুটো ছেলে একেবারেই ভিন্ন। দুজনের নেতৃত্বই অত্যন্ত বলিষ্ঠ। এ সময় জুলকারনাইন বলেন, তো আজকে দুপুরে জানলাম সালমানের প্রকৃত নাম সাদিক কাইয়ুম এবং তার রাজনৈতিক পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি। এ সময় তিনি বেশ অবাক হয়েছেন উল্লেখ করে মন্তব্য করেন। কিন্তু শিবিরকে প্রশংসা করে এই সাংবাদিক লিখেন, প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ না পেয়েও শিবির যে সালমানের মতো একটা নেতা তৈরি করতে সক্ষম হয়েছে, তার জন্য সাধুবাদ জানাই। ছাত্র রাজনীতি সুষ্ঠু ধারার গণতন্ত্রের জন্য অত্যাবশ্যক উল্লেখ করে তিনি বলেন, তার সদ্ব্যবহার করে যে কোনো রাজনৈতিক দলই যদি সালমান কিংবা কাদেরের মতো তরুণ তরুণীদের এত ম্যাচিউরড নেতা নেত্রী হিসেবে তৈরি করতে পারে, তাহলে মন্দ কি। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দুইটা ভিডিও চিত্র দেখছেন। এখন কিছু কথা বলি। কথাগুলো যদি শোনার সময় থাকে তাহলে শুনেন, আর যদি না শোনার সময় থাকে তাহলে ভিডিও থেকে স্কিপ করে চলে যেতে পারেন। আমার বিশ্বাস এই পর্যন্ত কেউ ভিডিও দেখে না, এটা আমি বিশ্বাস করি। আমার ইউটিউব ক্যারিয়ারের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি যে এতদূর পর্যন্ত কেউ ভিডিও দেখে না, 3-4 মিনিট করে দেখে, অনেকেই 2-1 দেখতে পারে। তো এই যে ছাত্র শিবির, জামাত ইসলাম, এগুলোকে নিয়ে যে কথা হচ্ছে, এরা বিভিন্ন হলে থাকছে, কেউ জানি না যে ছাত্র শিবিরের সভাপতি। সমন্বয়কদের ভিতরে 100-র উপরে নাকি জামাত শিবিরের যে নেতারা তারা ছিলেন। তবে যদি এটাই হয়ে থাকে, নিউজ পোর্টাল তো তাই বলতেছে, গণমাধ্যম সব জায়গায় তাই বলতেছে, তবে শুধু ছাত্রদেরকে ক্রেডিট দিলে হবে না। এখানে 1/3 অংশ তো শিবিরকে আপনার ক্রেডিট দিতেই হবে। শিবিরকে 1/3 অংশ ক্রেডিট আপনাকে দিতেই হবে। এটা না দিলে এটা বেইনসাফি হবে, এটা আমার মতামত আর কি। আর ছাত্র জনতা একটা হুঙ্কার দেওয়া, বঙ্গবন্ধু একটা ভাষণের মাধ্যমে, তখন যারা দেশ স্বাধীন করছে তাদের মুখ থেকে ইন্টারভিউ শোনা, তারা বলছে আমরা বঙ্গবন্ধুর জন্য যুদ্ধ করছি। কেন এ কথা বলছে? বঙ্গবন্ধুর যে কথা বলার স্পিরিট, মানুষের ভিতরে যে তামান্না, মানুষের ভিতরে যে যুদ্ধ করার স্পিরিট তার বক্তব্যের মাধ্যমে তিনি বাড়িয়ে দিয়েছেন। তার বুদ্ধি, তার কলাকৌশল, সব কিছুর জন্য মানুষ যুদ্ধ করছে। তো শিবিররাও এইভাবেই কাজকর্ম করছে। তো এখানে আপনি সাধারণ ছাত্ররা যারা মারা গেছে তারা তো দেশের জন্য কুরবানি করছেন, যারাই কাজ করছে শিবিরদেরকে আপনি বাদ দিতে পারবেন না। সোশ্যাল মিডিয়ায় যারা যুদ্ধ করছে, পিনাকি, ইলিয়াস হাসান,
তাদেরকেও আপনি বাদ দিতে পারবেন না। তো এদেরকে একটা ক্রেডিট আপনাকে দিতে হবে, এটা আমার ওপিনিয়ন। এখন আপনি কি বলবেন এটা আমি জানি না। তো আজকের ভিডিও পর্যন্তই। কি বুঝলেন কি জানেন একটু কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।